মানে আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত। ঠিক আছে? এরকম প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন, প্রকৃতি কেমন? তো এই পশ্চিমবঙ্গের জলবায়ু প্রকৃতি হবে কি আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত পশ্চিমবঙ্গের জলবায়ু। ঠিক আছে? তো এটা একটু লিখে নাও, তারপরে আমি বলছি। তো দেখো, এবারে পশ্চিমবঙ্গের মধ্যে যেহেতু উত্তর থেকে দক্ষিণে বিশাল এক্সটেনশন রয়েছে, সেইখানে পুরোটা হয়তো এই আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর মধ্যে পড়ছে না। কারণ কি? কারণ আমাদের ভারতবর্ষের উত্তরের যে মানে পশ্চিমবঙ্গের যে উত্তরের পার্টটা রয়েছে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, তো এই সমস্ত জেলাগুলোতে কি হচ্ছে, ক্রান্তীয় জলবায়ু থাকে না। কারণ কি? এটা হচ্ছে উচ্চ অক্ষাংশের মধ্যে, উচ্চ অক্ষাংশ বলতে কি, ওই একটু শীতল জলবায়ুর মধ্যে পড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, এই অঞ্চলগুলো বাদ দিয়ে বাকি যে জেলাগুলো রয়েছে, এই সমস্ত জেলা কিন্তু আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত। ওভারঅল যদি বলা হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত। যদি এক্সেপশন মানে বাদ দিয়ে যদি বলা হয়, এক্সেপশন মানে এক্সেপ্ট যদি বাদ দিয়ে বলা হয়, তাহলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং কোচবিহার না, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই সমস্ত অঞ্চলগুলো বাদ দিয়ে বাকি অঞ্চলগুলো কিন্তু পড়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কি কর্কটক্রান্তি রেখা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ। তো হ্যাঁ, পশ্চিমবঙ্গের মাঝ দিয়ে তো কর্কটক্রান্তি রেখা গেছে, এবং এই কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়েকটা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ চলে গেছে। এরকম পরীক্ষায় প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে। তাহলে কি কি হবে? একদম পুরুলিয়া থেকে শুরু করবে, পাঁচটা: পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বর্ধমান দুটো হয়ে গেছে, তাহলে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, আর একটা হচ্ছে কি নদিয়া। ঠিক আছে? তো লেখো, লেখো কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার মধ্য দিয়ে গেছে। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার মধ্য দিয়ে গেছে। জেলাগুলোর নাম বলছি, লেখো: পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান। একসঙ্গে লিখে দিলাম, দুটো আলাদা আলাদা লিখতে পারো, একসঙ্গে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া। হ্যাঁ, লেখো: পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া। আচ্ছা, আমি একটা শূন্যস্থান পূরণ করতে দিচ্ছি, তোমরা উত্তরটা দাও। পশ্চিমবঙ্গে দক্ষিণ থেকে, হ্যাঁ, প্রশ্নটা বলছি শোনো। হ্যাঁ, শুনে, হ্যাঁ হ্যাঁ, গ্রুপে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক থেকে যত উত্তর দিকে যাওয়া যায়, বৃষ্টিপাতের পরিমাণ তত ড্যাশ হতে থাকে। অপশন: কমতে থাকে, বাড়তে থাকে, কমতে থাকে, বাড়তে থাকে। এই দুটোর মধ্যে কি হবে? পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে যত উত্তরের দিকে যাওয়া যায়, বৃষ্টিপাতের পরিমাণ ড্যাশ কমতে থাকে, বাড়তে থাকে। হুম, বাড়তে থাকবে না কমতে থাকবে? বাড়তে থাকবে তো, না কমতে থাকবে? আচ্ছা, দেখে নিচ্ছি।
ডালিয়া, সুনন্দা, সহেলি, ফারেনা, রাজশ্রী, রাজীব, সবাই বলছে বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে বলো তো একটু, একটু বুঝিয়ে বলে দাও। হুম, অ্যাকচুয়ালি আমাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা, অর্থাৎ যেহেতু পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের কাছে অবস্থিত, মানে মৌসুমী বায়ু দুটো শাখা আছে, একটা আরব সাগরীয় শাখা, একটা বঙ্গোপসাগরীয় শাখা। তো বঙ্গোপসাগরীয় শাখা যেহেতু, মানে যখন মৌসুমী বৃষ্টিপাতের মাধ্যমে সারা ভারতে বৃষ্টিপাত হয়, প্রথমে পাহাড়ে ধাক্কা খেয়ে এটা হয়ে থাকে, ঠিক আছে। তো শৈলক্ষে বৃষ্টিপাতের মাধ্যমে শুরু হয়ে যায়। তো এই মৌসুমী বায়ু প্রথমে ধাক্কা না খেলে কিন্তু বৃষ্টিপাত হবে না। তো প্রথমে হিমালয় পর্বতে আঘাতপ্রাপ্ত হয়, ধাক্কা খেয়ে সেখান থেকে শুরু হয়ে যায় বৃষ্টিপাত, ঠিক আছে। ফলে কি হয়, এই পাহাড়ি অঞ্চল নর্থ ইস্টের দিকে বেশি বৃষ্টিপাত হয়, এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত পরিমাণ বাড়তে থাকে, মানে ওখান থেকে বৃষ্টিপাত বেশি হয়ে থাকে আর কি, ঠিক আছে। সেই কারণে দক্ষিণ থেকে আমরা উত্তরে যত যাব, বৃষ্টিপাতের পরিমাণ তত বাড়তে থাকবে, এবং তাপমাত্রা ড্যাশ হতে থাকে, বলো কি হতে থাকে, এবং তাপমাত্রা কমতে থাকে, এটা তো সব। হ্যাঁ, তাহলে এটাই লিখে নাও। হুম, লিখে নাও, এই পার্টটা লিখে নাও, যদি লিখতে চাও লিখে নাও, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এটা লিখে নাও তাহলে, যে পশ্চিমবঙ্গে দক্ষিণ থেকে উত্তর যত যাওয়া যায় বৃষ্টিপাতের পরিমাণ তত বাড়তে থাকে, ওকে। তো এবার প্রশ্ন করছি, তোমরা লিখে নেবে, তার আগে উত্তরটা আমি বলে দিই, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বা কোথায় উষ্ণতা সব থেকে বেশি, সর্বাধিক উষ্ণতা কোন জেলায় দেখা যায়। হুম, উষ্ণতা 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 হবে পশ্চিম বর্ধমানের আসানসোল হবে, ঠিক আছে। আসানসোল হবে উষ্ণতা। বাবা কি উষ্ণতা রে ভাই, একদম প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি এই সময়, ঠিক আছে। লু হয়, লু লু, মানে তুমি বিছানায় বসতে পারবে না, গ্যারান্টি দিচ্ছি। যাদের এসি বেশি নেই, ওখানকার লোকেরা সব বড় লোক, নালে মানে ওখানে এসি ছাড়া থাকতেই পারে না। হ্যাঁ বাবারে, এনটিপিসি, উফ, কি অবস্থা। রাতে আমি গিয়ে বিছানার মধ্যে গিয়ে আমি কি এখানে শোবো কি করে বা রাতে থাকবো কি করে, সেই যেন হচ্ছে, বাইরে তো হাওয়া বাতাস আছে, ঘরের ভেতরে সেই বিছানার ভেতর থেকে যেন সেই লু বেরোচ্ছে, আগুন। এবারে কি অবস্থা ওখানে শোনার, মানে ঘুমানোর তো সারা রাত যেন সেই এর মধ্যে আছি আমরা, চুল্লির ভেতরে ছিলাম, কি গরম। ওখানে এসি ছাড়া থাকা যাবে না, ওই আসানসোলে বিশেষ করে। শুধু ঘর বাড়ি, শুধু মানে বিল্ডিং, কোনো গাছপালা নেই, হবে না কি হবে। হুম, কোনো গাছপালা নেই না, সব থেকে বড় প্রবলেম, গাছপালা নেই ওখানে। একটা শহরের মধ্যে গাছ থাকবে না, কোনো গাছ নেই, খুব রেয়ার একটা দুটো হয়তো। হ্যাঁ। হুম, বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঠিক আছে। আচ্ছা, পশ্চিম বর্ধমান, আচ্ছা লিখে নাও, যে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের উষ্ণতা সর্বাধিক,
ব্র্যাকেটের মধ্যে লিখে নাও 45°C। লেখো পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের উষ্ণতা সর্বাধিক, ব্র্যাকেটের মধ্যে 45°C। এবং সব থেকে কম লেখো দার্জিলিং এর সান্দাকফু, এবং সব থেকে কম দার্জিলিং এর সান্দাকফু শীতলতম স্থান। ঠিক আছে, তাহলে সব থেকে উষ্ণতা বেশি আসানসোল এবং সব থেকে কম সান্দাকফু। দার্জিলিং এর সান্দাকফুতে সব থেকে কম উষ্ণতা দেখা যায়। আচ্ছা, নেক্সট বৃষ্টিপাত। বৃষ্টিপাত একটু আগে হয়ে গেল, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বক্সাদুয়ার, ঠিক আছে, আলিপুরদুয়ার এর বক্সাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, লিখে নাও। লেখো পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ারে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এবং সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? সব থেকে কম বৃষ্টিপাত হয় হ্যাঁ, সব থেকে কম বৃষ্টিপাত হয়, লেখো বীরভূমের ময়ূরেশ্বর। বীরভূমের ময়ূরেশ্বর। বীরভূমে কার বাড়ি? কারো বাড়ি আছে বীরভূমে? ও আচ্ছা, দেবশ্রী বাড়ি। না, দেবশ্রী হুগলি বল না, হুগলিতে মাঝে মাঝে। রাজশ্রী বাড়ি? ওই ভাই, এই তো আমাদের ঘরের লোক চলে এসেছে। ময়ূরেশ্বরের তোমাদের জেলা তাহলে? এই ময়ূরেশ্বর জেলা না? ময়ূরেশ্বরের কাছে? তাহলে তো তোমাদের অবস্থা ব্লক। তার মানে তুমি তো ঘর ওই মানে ওর মধ্যেই পড়ে যাচ্ছ, ব্লক মানে তো। হায় হবে। বৃষ্টিপাত 90 সেমি মাত্র। 90 মানে 90 বৃষ্টিপাত হয়। তোমাদের ওখানে তাহলে চাষবাস হয়, জল টল পাও, খেতে পেতে পাও তো জল টল? শোনা যাচ্ছে না তোমার কথা। হ্যাঁ, রাজশ্রী শুনতে পাচ্ছি না। আচ্ছা, এই মানে গ্রীষ্মকালে কোনো চাষ হয় না, এই সময়ে কোনো চাষ হয় না না? বীরভূমের ময়ূরেশ্বর। আচ্ছা, তোমারও বাড়ি বীরভূমে? ও মাই গড, বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। ও,
হুম। আহ, ধানটাই শুধু হয় একমাত্র, তাই না? ও আচ্ছা আচ্ছা। বীরভূমটা মানে আমি ওইদিকে যদিও অ্যাকচুয়ালি ভেতরের দিকে তো ওখানে চরম ওয়েদার, মানে চরম ভাবাপন্ন জলবায়ু থাকে স্পেশালি বাঁকুড়া, বীরভূম। বৃষ্টিপাত তো কমই হয় প্রথমত, আর সমুদ্র থেকে অনেকটা দূরে। আমাদের যেমন এই দিকটা নদিয়া, উম, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ, এইগুলো হচ্ছে নদী এবং সমুদ্র কাছাকাছি আছে, ফলে কি হচ্ছে এই ওয়েদারটা মানে সমভাবাপন্ন জলবায়ু এখানে পায়। কিন্তু ওইদিকে ওটা হয় না, ফলে কি ওই চরম ভাবাপন্ন জলবায়ুতে সবই প্রবলেম তৈরি হয়। বোঝা গেল, চাষবাস তো অটোমেটিকই হবে না। যাই হোক, চলো তাহলে লিখে নাও, পশ্চিমবঙ্গের বীরভূমের ময়ূরেশ্বরে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম। আচ্ছা, এরপরে চলো আমাদের এই সব থেকে কম কোথায়, সব থেকে বেশি বৃষ্টিপাত হলো আমরা জেনে নিলাম। এবার পশ্চিমবঙ্গের একটা আশ্বিনে ঝড় হয়, সেই আশ্বিন মাসে, সেই শরৎকালে যখন আমরা আমরা যখন উৎসবে মেতে থাকি, শরৎকালে আশ্বিনে মাসে শরৎকালে যখন দুর্গাপুজো হয়, তখন সেই সময় ঝড় বৃষ্টি হয়, পূজাতে বৃষ্টি ভিজে ভিজে ঠাকুর দেখতে যেতে হয়। তো আশ্বিনের ঝড়টা কি একটু লিখে নাও। লেখো, শরৎকালে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময়, মানে প্রত্যাবর্তন মিন্স হচ্ছে যখন ব্যাক করে, ফিরে যায়, ঘূর্ণবাতের ফলে, মানে যখন ব্যাক করে তখন জলীয় বাষ্প অর্থাৎ লেখো শরৎকালে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় ঘূর্ণবাতের ফলে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয়। ঘূর্ণবাতের ফলে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয়, একে আশ্বিনী ঝড় বলে। একে আশ্বিনী ঝড় বলে। প্রায়োধি, প্রায়োধি তুমি ক্লাসটা মাঝে মাঝে রেগুলার করতে হবে, বুঝলে? রেগুলার না করলে, মানে মোটামুটি সপ্তাহে 4-5 দিন ক্লাস না করলে, অফ করে দিলে সমস্যা হবে, বুঝতে পারে না, বুঝলে? তুমি একটু ইরেগুলার হচ্ছে, একটু কন্টিনিউ করার চেষ্টা করবে, ঠিক আছে, ক্লাসগুলো। চলো নেক্সট, পশ্চিমী ঝঞ্ঝা, নেক্সট। হ্যাঁ হ্যাঁ, ওই প্রথম প্রথম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রথমে ঘুমানোর ব্যাপারটা আসতে শুরু হয়ে গেলে, মানে একবার ক্লাসে ঢুকে গেলে তখন আর ঘুমটা হবে না। আসলে আমার দেরি হয়ে যায়, আমিও ঠিক ঘুমিয়ে পড়ি মাঝে মাঝে। ঘুমিয়ে পড়লে তখন ওই, হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা। আগে ঘুম হতো না, আগে 3টে 3:30 ঘুম মানে দিয়ে দিতাম, তাই না? 3:30। ও হ্যাঁ। এটাই কি হচ্ছে দেখি, কিছু বুঝতে পারছি না। যাই পারে হোক। হ্যাঁ 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 হুম। তাহলে ডাক্তার পারলো না, আমি পেরে পারি।
তোমার ঘুম কেড়ে নিলাম আমি ঘুমিয়ে পড়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর হবে না, দেখছি আর ঘুমাবো না, ঠিক আছে। না না, অ্যাকচুয়ালি মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি। এস এ শুধু চিন্তা না, অন্য উল্টো পাল্টা ওরকম না। আরে ভাই শোনো, আমরা এখন ঘুমিয়ে পড়ছি, কি করব আমি? আমি কি আর ইচ্ছা করে ঘুমিয়ে পড়ি? ঘুমিয়ে পড়লে কি করবো মাঝে মাঝে? সেরকম ব্যাপার না, ঠিক আছে, যেটা ভাবছো সেটা না, হয়তো। চলো নেক্সট, পশ্চিমী ঝঞ্ঝা। সেটাই। আহ, বেশি ভেবে লাভ নেই, ঠিক আছে, বেশি গভীরে যেতে, বেশি গভীরে গিয়ে লাভ নেই। চলো নেক্সট, পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গে শীতকালে শান্ত আবহাওয়াকে ডিস্টার্ব, মানে শান্ত আবহাওয়াকে বিঘ্নিত করে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে বলে একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। বিঘ্নিত করে, আহ, বিপর্যস্ত করে, কি বেশ বললাম, কি বলেছি গো, বলে দাও তো একবার। হ্যাঁ, আবহাওয়া সৃষ্টি করে বলে একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। দেখো, এই পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে একটু বলে দিই। যদিও পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গে অতটা বেশি প্রভাব পড়ে না। অ্যাকচুয়ালি পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি কিন্তু ভূমধ্যসাগরে, ঠিক আছে, মানে অনেক বহু দূরে সৃষ্টি হয় পশ্চিমী ঝঞ্ঝাটার উৎপত্তি ভূমধ্যসাগরে, ঠিক আছে। শীতকালে পশ্চিম ভূমধ্যসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়, সেই নিম্নচাপের বায়ু পশ্চিমী বায়ু, মানে পশ্চিমা বায়ু আছে একটা, পশ্চিমী বায়ু, জেট বায়ু যেটা বলা হয়, ওই পশ্চিমা বায়ুর প্রভাবে এত ঠান্ডা লেগে গেছে আমার কান ফান, মানে কান মানে বসে যাচ্ছে, কি মানে বুঝতে পারছি না কেন বলতো, কান মানে গলা, বুঝতে পারছো, কান মানে বসে যাচ্ছে এরকম, গলা টলা বসে যাচ্ছে, কানে যেন কম শুনছি এরকম ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ভূমধ্যসাগরে, ভূমধ্যসাগরে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়, এবং ওই ঘূর্ণিঝড়ের বায়ুটা পশ্চিমী বায়ুর প্রভাবে আমাদের নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট যে প্রভিন্স গুলো রয়েছে, যেমন জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই অঞ্চলে বৃষ্টিপাত হয় শীতকালে। এবং এই বৃষ্টিপাতের শীতকালে এই অঞ্চলে বৃষ্টিপাত হয়, এই কারণে শীতকালে বৃষ্টিপাতের ফলে এই যে শীতকালটা সেটা বিঘ্নিত করে, ঠিক আছে। বৃষ্টিপাত হলে নিম্নচাপ হবে, নিম্নচাপ হলে সেরকম শীত পড়বে না, ঠান্ডা আবহাওয়া আসবে না, ফলে কি হয়, বিঘ্নিত করে বলে একে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা বা ঝামেলা। তো এই পশ্চিমী ঝঞ্ঝা বা ঝামেলা যদিও নর্থ ইস্ট ভারতে, মানে উত্তর পূর্ব পশ্চিম ভারতে এটা হয়ে থাকে, তবে মাঝে মাঝে আমাদের পশ্চিমবঙ্গেও এসে হাজির হয়, তার কিছু ছিটে ফোটা এসে হাজির হয়, ফলে কি হয়, দেখবে আমাদের মাঝে মাঝে শীতকালে বৃষ্টিপাত হয়। তো যদি যখনই মানে হ্যাঁ, হুম, হ্যাঁ, পশ্চিম দিক থেকে আসে বলে এখানে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে। এবার ভারতে এটা পশ্চিমী ঝঞ্ঝা, এরকম নয় যে পশ্চিমবঙ্গে এটা পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়, এটা ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়, কারণ হচ্ছে এটা ভূমধ্যসাগর থেকে উৎপন্ন হয় এবং পশ্চিমী বায়ু প্রভাবে এটা আসে বলে একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলা হয়। এবার যখনই আমরা দেখি যে পশ্চিমবঙ্গে কখনো শীতকালে বৃষ্টিপাত হচ্ছে, তখন ভেবে নেবে বা মনে রাখবে এই বৃষ্টিপাতের জন্য তাই পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এবং এই বৃষ্টিপাত কিছুটা উপকার করে ভারতবর্ষে,
এই বৃষ্টিপাতের ফলে গম চাষটা ভারতবর্ষে ভালো হয়। ঠিক আছে, এই কারণে উত্তরপ্রদেশ দেখবে সব থেকে বেশি গম চাষ হয়, মানে সব থেকে বেশি গম উৎপাদন হয়। গম উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এগুলোতে প্রচুর গম হয়। অল ইন্ডিয়াতে অতটা, অনেকটা ইনফরমেশন বললাম, লিখে নাও ছোট ছোট করে। অল ইন্ডিয়াতে অতটা প্রভাব পড়ে না। এটা মেনলি প্রভাব পড়ে হচ্ছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং জম্মু কাশ্মীরে মাঝে মাঝে তোমরা সব ঘুরতে যাও। সেই সেই ওই মেয়েটা গেছিল, ওই আরে সেই বলো না, সেই জম্মু কাশ্মীরে ঘুরতে গেল না শিলাবৃষ্টিতে, শিলাবৃষ্টি হলো। অনিন্দিতা, অনিন্দিতা। হুম। কি একটা হলো তো, বললো তো ছেলে মেয়ে হবে, মেয়ে হয়েছে বলতো তো কিছুদিন আগে, মানে কথা বলছি। যাই হোক, ছেলে হয়েছে, ছেলে না মেয়ে, মেয়ে হয়েছে বুঝলে। তো ও গিয়েছিল সেবারে ওই দেখাচ্ছিল, মানে শিলা, মানে ওটা কি কি বলে, তুষার, তুষার বৃষ্টি যেটাকে বলা হয় ব্লিজার্ড। ঠিক আছে, ওই ব্লিজার্ডটা তখন হয়েছিল, ওই ওই ব্লিজার্ডটা তখনই হয় জম্মু কাশ্মীরে, মানে যেটার জন্য অনেক পর্যটক ওখানে যায়। হ্যাঁ, ওই হ্যাঁ, তখন ওই তুষার ঝড় হচ্ছে, মানে ওইটা হচ্ছে ওই পশ্চিমী ঝঞ্ঝা যখনই হবে, ওই ওই সময়টা হয়। ওই বলছিল না যে আমি এক সপ্তাহ আগে কিছু যারা গেল তখন পুরো ফাঁকা, কোনো বৃষ্টিপাত মানে কোনো কিছুই হয়নি। আর আমরা যবে থেকে ঢুকেছি তখন থেকে শুরু হয়েছে ব্লিজার্ড। মানে ব্লিজার্ড মিন্স হচ্ছে তুষার ঝড়, যেটা তুষার ঝড়ে পুরো একদম ঢেকে যায়। ওই যে ওয়েদারটা সবসময় কেউ পায় না, ওটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার মিন্স হচ্ছে যখন এই পশ্চিমী ঝঞ্ঝাটা আসে তখনই ওটা হয়, শুরু হয় যখন। এবার ধরো পশ্চিমগঞ্জে আসার আগে ওটা কেউ চলে, মানে চলে আসলো বা তার ওই মানে মানে ঘোরা শেষ হয়ে গেল। হ্যাঁ, 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 সে তো অবশ্যই। মানে এইসব বৃষ্টিপাত হলে তখন তো কিছুই হবে না, ওয়েদার খারাপ হয়ে যাবে তখন, আর পাহাড়ি অঞ্চলে ধস ফস নামবে, অনেক ঝামেলা। সবাই, এটা কিন্তু ঠিক কথা, বাচ্চা কাছে বড় করে। হ্যাঁ, সেটাই। হুম। হুম। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, অনেকে পারে না। আর একটা মেয়ে, সেই, চলো, নেক্সট হচ্ছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা হয়ে গেল। এবারে চলো দেখো। উম, হুম, বলো। হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, আমি তাই ভাবি মাঝে মাঝে তোমাদের এনার্জি কতটা লেভেলে রয়েছে। ঠিক আছে। সেটাই, হ্যাঁ, আমার মাঝে মাঝে
এবারে অ্যাকচুয়ালি এখন একটু এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। ঠিক আছে, আমি আবার পুরানো ভাবে নতুন ভাবে শুরু করব। মানে মানে বিভিন্ন ভাবে ডাউন হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছি না কেন হচ্ছে। ঠিক আছে, আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি আমার মানে আমার যে ল্যাক, মানে আমি যে আমার যে গ্যাপটা আমি বুঝতে পারছি, মাঝে মাঝে বুঝতে পারি, ঠিক আছে, যে আমার কিছুটা গ্যাপ হচ্ছে, তোমরাও ফিল করো। হ্যাঁ। হুম। মেনে নিয়েছে না? তুমি, তোমরা কিন্তু ফিল করেছো কি আমার আমার। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি সায়েন্সের যে পার্ট গুলো আমি পড়াতাম আগে একদম মানে ধরে ধরে একদম এ করে, তবে সেইটাও পড়ানোটা একটু মানে খামতি, মানে খামতি হচ্ছে, আমি বুঝতে পারছি। হুম। হ্যাঁ, আমি গ্যাপটা আমি বুঝতে পারি আমার কোথায় ইয়ে হচ্ছে, আমার পড়াটা। হুম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হবে, অসুবিধা নেই। আর কিছুদিন ওয়েট একটু টাইম দাও, ঠিক আছে, 1 মাস, একটু 1 মাসের মধ্যে আশা করি ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপরে কাল বই, আচ্ছা এটা লিখে নাও সবগুলো, লেখো ভূমধ্যসাগরে উৎপন্ন হয়, তারপরে এই বায়ুর প্রভাবে ভারতে গম চাষ ভালো হয়, এই পয়েন্টটা লেখো, দুটো পয়েন্ট লেখো। আর লিখবে, লেখো পশ্চিম ঝঞ্ঝার উৎপত্তি হয় ভূমধ্যসাগরে। গম চাষের সব থেকে মানে প্রভাব বেশি পড়ে, মানে মেনলি গম চাষ, রবি শস্যটা অতটা, রবি শস্য বলতে গম চাষই প্রধান, গম চাষটাই লেখো। পশ্চিম ঝঞ্ঝা উৎপত্তি হয়ে গেছে, গম চাষ ভালো হয়। আর লেখক, এই বৃষ্টির ফলে উত্তর পশ্চিম ভারতে গম চাষ ভালো হয়। মিউট করে দাও। নেক্সট, নেক্সট লেখো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এখন যে কালবৈশাখী, যে ওই তো দুটো বললাম, একটা হচ্ছে পশ্চিম দিক থেকে আসে, আর একটা মানে ভূমধ্যসাগরের উৎপত্তি হয়, আর একটা ওই যেটা বললাম যে গম চাষ ভালো হয়, এইটা আর কি বলেছি। ওইটা, না না, ওটা ওই দেখো। আচ্ছা, এবার আসছি কাল বৈশাখী, দেখো কাল বৈশাখীটা হচ্ছে তোমার এখন যেটা হলো, এই যে আজকে আমি ক্লাস নিতে পারলাম না, হুট করে কোথায় বজ্রাঘাত পড়লো, বজ্রাঘাত, এখানে কোনো মেঘ নেই, কিছু নেই, মানে মেঘ আছে, এবারে আলো আছে, মানে সূর্যালোক আছে, এবারে হুট করে শুধু বজ্রাঘাত পড়ছে আমাদের এখানে, কি হয়েছে তা কি জানি। তারপরে সবকিছু কারেন্ট ফারেন্ট বন্ধ হয়ে গেল, ক্লাস নিতে পারলাম না। তারপর একটু হালকা করে বৃষ্টি হলো। এই যে বৃষ্টি, এইটাকে বলা হয় কালবৈশাখী, অর্থাৎ কালবৈশাখী মানে হচ্ছে এপ্রিল মে মাস নাগাদ আমাদের পশ্চিমবঙ্গে বিকালের দিকে মানে প্রচন্ড টেম্পারেচার হওয়ার কারণে, এবং মানে প্রচন্ড বৃষ্টি উষ্ণতা হওয়ার কারণে, ঠিক আছে, আমাদের এখানে এই যে বিকালের দিকে, প্রতিদিন প্রায় বিকালের দিকে যে ঝড় ঝঞ্ঝা প্রবল শিলাবৃষ্টি হয়, এটাকে বলা হয় কালবৈশাখী, ঠিক আছে। তো এটাকে আবার তোমার কি বেশ বলা হয়, নরওয়েস্ট, নরওয়েস্ট বলা হয়, ঠিক আছে, এটাকে নরওয়েস্ট বলা হয়, ঠিক আছে। মানে নরওয়েস্ট মানে হচ্ছে নর্থ ইস্ট থেকে এটা আসে বলে, না সরি, নরওয়েস্ট মানে নর্থ ওয়েস্ট থেকে এটা আসে বলে, অ্যাকচুয়ালি এটার উৎস কিন্তু ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলের ওই অংশ থেকে এর উৎস, ঠিক আছে, এবং পশ্চিম দিক থেকে আসে এই বায়ুটা, ঠিক আছে, সেইখানে এটাকে নরওয়েস্ট বলা হয়, ঠিক আছে। চলো লিখে নাও, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে এপ্রিল মে মাসে কালবৈশাখী, আচ্ছা এপ্রিল মে মাসে,
হ্যাঁ, ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চল। এপ্রিল মে মাসে যে বিকালে বিকালে যে প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয় তাকে কালবৈশাখী বলে। এই কালবৈশাখী না আমাদের এই পশ্চিমবঙ্গে কালবৈশাখী বলা হয়, অসমে লিখে নাও, অসমে বরদই ছিলা বলা হয়। দেখো এই কালবৈশাখীকে অসমে বরদই ছিলা বলা হয়। হ্যাঁ, এটা লিখে নাও, এই বাড়ির অপর নাম নরথ ইস্ট। এই বাড়ির অপর নাম নরথ ইস্ট। হুম হুম। আচ্ছা, এই বাড়িকে আসামে বরদই ছিলা বলা হয়। নেক্সট, এবার বলো, আমাদের তো এই কিছুদিনের মধ্যে বর্ষাকাল শুরু হয়ে যাবে। এখন গ্রীষ্মকাল এবং কালবৈশাখী হচ্ছে, এখন চলতে থাকবে কিছুদিন মোটামুটি বৈশাখ। হ্যাঁ, শোনা যাচ্ছে না? আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের গ্রীষ্মকাল এখন চলছে এবং এখন কালবৈশাখী হচ্ছে, নরওয়েস্ট হচ্ছে। তো এবার আসবে বর্ষাকাল, ঠিক আছে? তো প্রশ্নটা আমি করছি, বলো পশ্চিমবঙ্গে বর্ষাকাল কখন প্রবেশ করে, শুরু হয় কখন? জুন মাসে বলছো? দ- আচ্ছা, 10 বললে? আচ্ছা, তো ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে এই কালবৈশাখী, এই সরি কালবৈশাখী, বর্ষাকাল ঢুকে যায় 10 থেকে 15 তারিখের মধ্যে। 10 থেকে 15 তারিখের মধ্যে, ঠিক আছে? এবার আসছি, ভারতবর্ষে প্রথম বর্ষাকাল সূচনা হয় কবে? জুন মাসের ঠিক 1 তারিখে। জুন মাসে ঠিক 1 তারিখে বর্ষাকাল সূচনা হয়। হ্যাঁ, কোন রাজ্যে প্রথম হয় বর্ষাকাল? হ্যাঁ, কেরল। আচ্ছা, কেরল রাজ্যে প্রথম আমাদের মৌসুমী বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। এবছর আমি একটু বলে দেখি, এবছরে বৃষ্টিপাত বেশি হবে, কারণ হচ্ছে লা নিনা হবে। ঠিক আছে, লা নিনা হবে, হবে মানে হয়েছে প্রায়। লা নিনার প্রভাবে এবছর বর্ষাকাল বেশি হবে, মানে তাড়াতাড়ি ঢুকে যাবে এবং হচ্ছে অনেক বৃষ্টিপাত হবে, বুঝলে? অর্থাৎ এবছরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। আগে যেমন কি খরা হতো, বৃষ্টি হতো না, তো এবছর কিন্তু উল্টোটা হবে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে এবং বৃষ্টিপাতটা একটু তাড়াতাড়ি চলে আসবে, মানে বর্ষাকালটা। লা নিনা আর এল নিনা আমাদের পশ্চিমবঙ্গে, সরি ভারতবর্ষে এই মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। কিভাবে করে সেই অনেক গল্প আছে, এখন একটু একটু হালকা করে ওটা জেনে নাও যে লা নিনা হলে বৃষ্টিপাত বা বর্ষাকাল ভালো হয়, আর এল নিনো হলে বর্ষাকাল দেরিতে আসে বা খরার সৃষ্টি হয়, হয় না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবার চলো, লিখে নাও এগুলো, কিন্তু লেখো, পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে 10 থেকে 15 তারিখের মধ্যে। ভারতে বর্ষাকাল শুরু হয় জুন মাসের 1 তারিখে। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যদিও প্রথম আসে, ঠিক আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 20 তারিখে চলে আসে, মে মাসের 20 তারিখে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসে না, আন্দামানটা আসে না, এই কেরালাটাই আসে। নেক্সট,
সেখান থেকে সেরকম আর কিছু নেই। আচ্ছা, ওকে, এরপরে চলো বর্ষাকালটা করে দিলাম। শীতকালটা, শীতকালে সেরকম ইনফরমেশন নেই যে আমাদের শীতকাল শুরু হয়ে অন্য জেনারেল নলেজ পারবে এগুলো লিখতে হবে কিছু। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে ফরেস্টে চলে যাই। ফরেস্ট, দেখো পশ্চিমবঙ্গে ফরেস্ট মানে পশ্চিমবঙ্গের যে বনভূমি সেটা আমরা এখন পড়বো না, এখন কিছু ইনফরমেশন পড়বো যে ফরেস্ট রিলেটেড। তো ফরেস্ট রিলেটেড যে পার্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, যেটা যৌথ, হ্যাঁ হ্যাঁ, পরীক্ষাতে আসে। তো হেডিং করে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। লেখো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটাকে বাংলায় বলা হয় যৌথ অরণ্য সংরক্ষণ। দেখো পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষে যে অরণ্য সংরক্ষণের যে সূচনা, সেই সূচনার পথপ্রদর্শক কিন্তু পশ্চিমবঙ্গ। ঠিক আছে, কিভাবে এই পথপ্রদর্শকের ভূমিকা গ্রহণ করলো পশ্চিমবঙ্গ? এই যৌথ অরণ্য সংরক্ষণ অর্থাৎ যৌথভাবে অরণ্য সংরক্ষণের আন্দোলন প্রথম শুরু হয় আমাদের পশ্চিমবঙ্গে 70-এর দশকে। ওকে, সেটা কোথায় হয়? সেটা শুরু হয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের বর্তমানে আরাবাড়িতে। ওকে, পশ্চিমবঙ্গ ভাগ হয়ে গেছে, সরি পশ্চিমবঙ্গ না, মেদিনীপুর আগে একটা ছিল, ভাগ হয়ে গেছে, এখন দুটো মেদিনীপুর। কত সালে ভাগ হয়ে গেছিল বলতো মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম? হ্যাঁ, 2002 সালে, 70-এর দশকে, 1970-এর দশকে মানে হচ্ছে 1970 সাল নাগাদ, মানে 70-এর দশকে প্রথম মেদিনীপুরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এখন যেটা পশ্চিম মেদিনীপুরে আরাবাড়িতে এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আন্দোলনটা প্রথম শুরু হয়। ওকে, যেটা আরাবাড়ি আন্দোলন নামে পরিচিত। একটু লিখে নাও, আমি বলছি। হ্যাঁ বলো। চলো লেখো, আমি বলছি তাহলে লেখো। লেখো, ভারতবর্ষের ভারতবর্ষে যৌথ অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে, ভারতবর্ষে যৌথ অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের, মানে পশ্চিমবঙ্গ একটি একজন একজন না সরি পশ্চিমবঙ্গ হলো পথপ্রদর্শক। পশ্চিমবঙ্গ হলো পথপ্রদর্শক। লেখো ভারতবর্ষে যৌথ অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে, ভারতবর্ষে যৌথ অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হলো পথপ্রদর্শক। দাঁড়ি, এই যৌথ অরণ্য সংরক্ষণ আন্দোলন শুরু হয় 70-এর দশকে মেদিনীপুরের আরাবাড়ি থেকে। পশ্চিম মেদিনীপুরটা লিখে নাও তাহলে পার্টিকুলারলি, এখন পশ্চিম মেদিনীপুরে আরাবাড়ি থেকে। কি করা হয় এই প্রকল্পের মাধ্যমে? অ্যাকচুয়ালি এই প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে যে মেদিনীপুরে প্রায়, হ্যাঁ মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে আরাবাড়ি, আরাবাড়িতে এই আন্দোলন শুরু হয়। এগুলো পরীক্ষাতে আসে, বুঝলে, এগুলো খুবই হুম, হ্যাঁ হ্যাঁ প্রাইমারিতে এগুলো। হুম, প্রাইমারিটাও তো ফসিলস হয়ে গেল সেটা, আগে প্রাইমারিটা হতো তবুও পরীক্ষাটা।
ঢং মানে, তো প্রাইমারি হচ্ছিল তবু কিছু মানে ভালো পড়াশোনা হচ্ছিল প্রাইমারিটা, ছেলেপুলেরা পড়ছিল বেশ। সে চাকরি পেয়ে গেছে, ক্লাস করবে। যাই হোক, কুন্তলিকা আমাকে রাধা কৃষ্ণ টুইট করেছে, কিন্তু এখনো রাধা কৃষ্ণের ইয়ে করা হলো না। ঠিক একদম যেটাকে বলা হয় ইয়ে কি বেশ ওটা, রাধা কৃষ্ণের যে ইয়ে হয় না, জন্ম, জন্মাষ্টমী, হ্যাঁ জন্মাষ্টমী, জন্মাষ্টমীর আগের দিন আমাকে পাঠিয়েছে, ঠিক ক্যালকুলেশন করে পাঠিয়েছে। ভালো, এর সামনেই বসানো আছে। যাই হোক, চলো নেক্সট। পশ্চিমবঙ্গে 11টি গ্রামের, লেখো পশ্চিমবঙ্গে 11টি গ্রামের, এইটা অতটা দরকার নেই, ঠিক আছে, কতটা গ্রামের কত কি হয়েছে এগুলো দরকার নেই। আমি বললাম জাস্ট একটু জানার জন্য, আমি বলছি যে পশ্চিমবঙ্গে প্রায় 11টি গ্রামে, মানে অনেক, সালটা ওইরকম না না ওইরকম না, পার্টিকুলার সাল না, 1970, মানে ওই 70 71 এরকম শুরু হবে, বুঝলে, পার্টিকুলার সাল নেই। তো অ্যাকচুয়ালি এই অঞ্চলের শাল অরণ্যকে রক্ষা করার জন্য বা বাঁচানোর জন্য একটা নানা প্রকার কর্মসূচি নেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। ঠিক আছে, লিখে নাও। পশ্চিমবঙ্গের গ্রামের প্রায় 1186টি, 1186টি, 86 হেক্টর, লেখো হেক্টর, রুগ্ন শাল অরণ্যকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রকার কর্মসূচি নেওয়া হয়, বিভিন্ন প্রকার কর্মসূচি নেওয়া হয়। দরকার নেই, লিখতে পারো নাও লিখতে পারো। আর এখানে 11টি গ্রামে প্রায় 1186 হেক্টর শাল অরণ্যকে রক্ষা করার জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। আচ্ছা, তো পশ্চিমবঙ্গে এরকম বন্যপ্রাণী সংরক্ষণ, হ্যাঁ শালবনি বা জঙ্গলমহল, ওই জঙ্গলমহলে জঙ্গল করে দিয়েছে বলে জঙ্গলে মাওবাদীরা বেশি ভালো ওখানে মানে আশ্রয় পায়। মনে হয়। হুম। সৌরভ, সৌরভ করছে যেটা, জিন্দাল গোষ্ঠী। আচ্ছা, ওই শালবনিতে যেটা ওই সেই মাঝে মাঝে সিনেমা বিভিন্ন প্রকার বিভিন্ন ওই শালবনি মাওবাদী এলাকা যেগুলো আর কি, গেছে কোনোদিন? হ্যাঁ। হ্যাঁ, মেদিনীপুরে, তোমার তো পূর্ব মেদিনীপুরে বাড়ি, পশ্চিম মেদিনীপুরে হচ্ছে শালবনি। উম, আসলে জঙ্গল তো ওখানে বেশি, অপরাধ বেশি হয়, স্বাভাবিক, অন্ধকারে জঙ্গল। হুম। আমরা তো সেই সময় 2016 সালে মনে সেই বলেছিলাম ঝাড়খণ্ডে গিয়ে এরকম। হুম। হুম। ওখানেও কিন্তু মানুষ থাকে, তাই না? হুম। হ্যাঁ 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 হ্যাঁ। ও প্রথমে ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হতো, ওয়েস্টার্নে বিভিন্ন সব
ফাঁকা ওয়েস্টার্ন নর্থ এইসব জায়গায় সব ফর্ম ফিল আপ হতো। এখন আর কিছুই হয় না, ফর্ম ফিল আপ করবে। চলো নেক্সট। পশ্চিমবঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ এবং অরণ্য সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি তো নেওয়া হয়েছে। তো এরকম পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল রয়েছে, যেমন বায়োস্ফিয়ার রিজার্ভ, টাইগার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এরকম সারা ভারতে যেমন রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে। তো আমি প্রশ্ন করছি, প্রথমে সহিরি বলবে, বলো তো পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কটা রয়েছে? বায়োস্ফিয়ার রিজার্ভ সহিরি বলবে, যাকে জিজ্ঞাসা করবো সেই বলবে। পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি? বায়োস্ফিয়ার মানে ম্যাপ, মেন এন্ড বায়োস্ফিয়ার রিজার্ভ সারা ভারতে 18টা রয়েছে। হ্যাঁ, 18টা রয়েছে। তো পশ্চিমবঙ্গে কটা আছে? আচ্ছা সুতপা বলো, সহেলি না পারলে সুতপা বলো। ভেরি গুড, একটা। ভেরি গুড, একটা কি নাম? সুন্দরবন। সুন্দরবন, হ্যাঁ। ইয়েস, সুন্দরবন, ঠিক। তো লিখে নাও, পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা একটি। আচ্ছা নেক্সট। আচ্ছা বলো, ডালিয়া বলো, পশ্চিমবঙ্গে টাইগার রিজার্ভের সংখ্যা কয়টি? দুটি, কি কি? বক্সা এবং সুন্দরবন। আচ্ছা নেক্সট বলো, ফারিনা বলো, পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্কের সংখ্যা কয়টি? ইয়েস, সঠিক। ভেরি গুড, লিখে নাও তাহলে, লিখে নাও। পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভের সংখ্যা দুটি, একটা বক্সা আর একটা হচ্ছে আমাদের সুন্দরবন। নেক্সট লেখো। পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্কের সংখ্যা 6টি। পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্কের সংখ্যা 6টি। ন্যাশনাল পার্ক হচ্ছে জাতীয় উদ্যান। হ্যাঁ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। অভয়ারণ্য হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আচ্ছা একটা বাকি আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কটা আছে বলো, কে বলবে? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে এগুলো বেশি থাকে। 15টি। 15টি, লিখে নাও, 15টি। হুম। ন্যাশনাল পার্ক 6টা। আচ্ছা আমি আজকে ন্যাশনাল পার্ক হয়ে গেছে 6টা হয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 15টা হয়েছে। ওকে, নেক্সট লেখো। আচ্ছা পশ্চিমবঙ্গে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এর মর্যাদা পায় কত সালে? হ্যাঁ, 1989 সালে। লিখে নাও, পশ্চিমবঙ্গে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মানে বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পায় বা বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় 1989 সালে। 1989 সালে।
আচ্ছা নেক্সট, পশ্চিমবঙ্গের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, এটা সবাই জানো। প্রশ্নটা হচ্ছে কত সালে সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে? 1987। 87 লিখে নাও, 1987 সালে। 1987 সালে সুন্দরবন ওয়াইল্ড লাইফ ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা পেয়েছে। আজকের ইনফরমেটিভ প্রচুর ইনফরমেশন তোমরা কিন্তু পেলে, প্রচুর ইনফরমেশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা ওয়ার্ড, ঠিক আছে। নেক্সট, কিছুই বলিনি তো। 1987 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়। নেক্সট, আচ্ছা সুন্দরবন কত সালে ন্যাশনাল পার্কের মর্যাদা পায়? ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করে কত সালে? ইয়েস, 1984 সাল, ভেরি গুড। চলো লেখো 1984 সালে সুন্দরবন ন্যাশনাল পার্কের মর্যাদা পায়। 1984 সালে সুন্দরবন ন্যাশনাল পার্কের মর্যাদা পায়। বিসিএস এ 15টার মতো প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে আসে। 15টা না, 12টা হবে, 12-13টা প্রশ্ন আসবে পশ্চিমবঙ্গ থেকে, এবং বাকি 12-13টা প্রশ্ন আসবে জিওগ্রাফি থেকে, ঠিক আছে। 50% করে ভাগ। তো এই প্রিলিমস এর ক্ষেত্রে বলছি। এবার এখান থেকে মানে পরিবেশ, মানে যারা পরিবেশের পরীক্ষা দেবে তাদের জন্য তো এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, মানে পরিবেশ পরীক্ষা মানে প্রাইমারি পরীক্ষা। সত্যি, এই যুদ্ধের বাজার লেগে গেলে। আচ্ছা শোনো, হ্যাঁ গো, সত্যি আলোচনা করতে হবে, এই যুদ্ধ ফুদ্ধ করে করে আর সেই আর মনেও থাকে না। ওটা নিয়ে একটু উম, হ্যাঁ। যুদ্ধ, যুদ্ধের জন্য, না না, সেরকম প্রতিপক্ষ খুব একটা স্ট্রং হলে, তবে হ্যাঁ যুদ্ধ যদি পাকিস্তান আবার যদি পরমাণু বোমা আসে তো যদি ফেলে দেয় তখন চাপ হয়ে যাবে, কিন্তু ওদের আবার বিশ্বাস নেই, কোন মুহূর্তে হুট করে পরমাণু বোমা ফেলে দিলে ব্যাস হয়ে গেল, ঠিক আছে। পরমাণু আছে ওদের কাছে পরমাণু বোমা। হ্যাঁ, হ্যাঁ, ওই কারণে ওদের। পাকিস্তানে, নিউক্লিয়ারই হবে না, নিউক্লিয়ার যুদ্ধ হলে তো শেষ হয়ে যাবে সবাই, মানে নিউক্লিয়ার যুদ্ধ সত্যি কথা, সারা পৃথিবীতে এত চীনে নিউক্লিয়ার, সেটাই, নিউক্লিয়ার যুদ্ধ হলে তাহলে মানে চাপ হয়ে যাবে, তোমার আর পড়াশোনা করে লাভ নেই, সব কানা খোড়া হয়ে ঘরে বসে থাকতে হবে, ঠিক আছে। নিউক্লিয়ার যুদ্ধ হলে, হ্যাঁ, ওই কারণে
সবকিছু হোক ভাই, তোরা খুটখাট করে মার মাঝে মাঝে, অসুবিধা নেই, নিউক্লিয়ার ফিউক্লিয়ার ফেলিস না। তোরা ফেললে আমাদেরও ফেলতে হবে, কিন্তু এটা একটা উচিত না, তাই না? এটাতে হলে চাপ হয়ে যাবে তখন। কেউ চায় না, সারা পৃথিবী ব্যাপী এরকম তো। অন্যান্য দেশ তাহলে কি করতে আছে, তারাও আটকাবে যে এরকম ফেলা যাবে না, ফেললে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম ভয় দেখাতে হবে। ঠিক আছে, দু দেশকে ভয় দেখাতে হবে, তোমরা এমনিতে মারামারি করো, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি যুদ্ধটা এই পাকিস্তানকে কেউ যদি অস্ত্র ফস্ত্র সরবরাহ না করে, ও আর মানে এগোবে না, আর অটোমেটিক আস্তে আস্তে থেমে যাবে। ঠিক আছে, ইন্ডিয়া তো আগে মার দেবে না, তাই না? যা দিয়েছে মার দিলে ওরা প্রত্যাঘাত করবে, ভারত প্রত্যাঘাত করবে, এটা এটা হবে। কিন্তু এবার পাকিস্তান যদি চুপচাপ হয়ে যায়, আর কিছু হবে না, যুদ্ধ হবে না, শেষ হয়ে যাবে। মানে যতটুকু হয়েছে এই পর্যন্ত শেষ হয়ে যাবে। এবার অন্য অন্য দেশ যদি বলে যে ভাই তুই যুদ্ধ কর, হ্যাঁ, সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কি বলছে? হ্যাঁ। আমেরিকা কোনো, হ্যাঁ, আমেরিকা সত্যি কথা আমাদের কোনোদিন ভারতের যখন ওই যুদ্ধ হয়, হ্যাঁ, হ্যাঁ, ওরা হচ্ছে তারা দু নৌকার লোক আর কি। এরা কখনো মানে ভারতের মিত্র না, ভারতের মিত্র রাশিয়া। ঠিক আছে, যতই বন্ধু ট্রাম্প হোক। হ্যাঁ, ধান্দাবাজ। হ্যাঁ, ইসরায়েল রাশিয়া। হ্যাঁ, ও সবসময় জানে ভাই যুদ্ধ হলে একটা বাজি ফাজি নেবে, বাজি ঠিক না, মিসাইল টিসাইল, পিস্তল নিয়ে বিক্রি হবে কিছু, আমাদেরও কিছু লাভ হোক, তোরা কর, যুদ্ধ কর, অসুবিধা নেই। ওই দিক থেকে পাকিস্তান কি বলছে, ভাই তোরাও লাগ, ঠিক আছে তোরাও লাগ, আমি কিছু দিচ্ছি অস্ত্র ফস্ত্র। আর ভারতীয় বলছে ভাই তোরাও লাগ, আমি অস্ত্র দিচ্ছি, আমার কিছু অস্ত্রের লাভ।